স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলের হামলার জবাবে পূর্ণ শক্তিতে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেকে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলে মিসাইল হামলার বেশ কিছু ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর পরপরই ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে নিরাপত্তার শঙ্কায় ইরানের নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি অস্ট্রেলিয়ার সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইরানে হামলা করার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য 2 সপ্তাহ সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিউ জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট আগের অবস্থানেই আছেন। এদিকে পরমাণু ইস্যুতে আজ জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা চালানোর পর থেকে নিজেদের মধ্যে ফোনালাপ করছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকাচি। গেল সপ্তাহে ইরানের সামরিক অভিযান শুরু করলেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার ভোর থেকে চালানো এ হামলায় প্রাণ গেছে অন্তত 92 ফিলিস্তিনির। উপত্যকাটির কেন্দ্রীয় অঞ্চলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর ও উত্তর গাজায় নিহত হয়েছেন 64 জন। এছাড়া নেটজারিম করিডোরের কাছে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও 16 জন। ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি, দুবাই হয়ে ফিরবেন ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে 2000 বাংলাদেশি থাকলেও তেহরানে আছে 400 জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন, 100 বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন 100 জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের কাছে এখনও 32 লাখ করোনা প্রতিরোধী টিকা মজুত রয়েছে। তাই নতুন ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা টিকাদানের চেয়ে ভাইরাসের প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছেন। 2021 সালের পর করোনা সংক্রমণ কমতে থাকায় কেবলমাত্র বিদেশগামী যাত্রী ছাড়া ধীরে ধীরে কমে আসে করোনা প্রতিরোধী টিকা নেবার প্রবণতা। সম্প্রতি দেশে করোনার নতুন ধরন XFG ও XFC সংক্রমণের কারণে চলতি বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা 350 ছাড়িয়েছে। চিকিৎসকদের মতে এ ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম, তাই আবারও টিকা নেবার উপর গুরুত্ব দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন সরকারের হাতে 32 লাখ ফাইজারের টিকা মজুত আছে। এর মধ্যে গত 2 মাসে 17,20,000 ডোজ সব জেলায় পাঠানো হয়েছে।
টিকা প্রায় আমাদের 32 লক্ষের মতো মজুদ আছে। তার মধ্যে 17,20,000 অলরেডি আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিছি, আর 14 লক্ষের একটু বেশি আমাদের কাছে মজুদ আছে। মন্ত্রণালয় নির্দেশনা দেবে যে কতগুলো টিকা কিনবো, কার মাধ্যমে কিনবো। পরিকল্পনা আমরা করব, এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলি সাহায্য বন্ধ করায় মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে হবে। যে টিকাটা আমাদের আছে এটা নতুন ভেরিয়েন্টে কার্যকরী হবে কিনা সেটা সম্বন্ধে একটু সংশয় আছে। আমাদের যে পরিমাণ টিকা লাগবে সেই পরিমাণ টিকা আমরা জোগাড় করতে পারবো কিনা। যুক্তরাষ্ট্র টাকা বন্ধ করে দিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো এই খাতে টাকা বন্ধ করে দিচ্ছে, WHO টাকা নেই, সুতরাং আমরা কিন্তু কারো কাছ থেকে পাবো না। সুতরাং আমাদের প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, মানে টিকা বহির্ভূত যে প্রতিরোধগুলো আছে। সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা খুবই কম। এ নিয়ে প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকাসহ সারা দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কিট না থাকায় চাঁপাইনবাবগঞ্জে সম্ভব হচ্ছে না করোনা পরীক্ষা। এ নিয়ে আতঙ্কিত জেলাবাসী, আর এ ব্যাপারে দায়সারা কথা বলছেন সংশ্লিষ্টরা। গেল করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। এবছরও চলতি মাস থেকে ঢাকাসহ সারা দেশে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। জেলা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসলেও কিট না থাকায় পরীক্ষা করতে পারছেন না অনেকেই। নেই কোনো সতর্কতামূলক পদক্ষেপও। যেখানে করোনা পরীক্ষা হতো সেখানে বসানো হয়েছে শিশু ও জলাতঙ্ক রোগীদের টিকাদান কেন্দ্র। উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রোগীদের। এটা সত্যি একটা উদ্বেগজনক। চাঁপাইনবাবগঞ্জে আদৌ করোনার এটা সংক্রমণ হয়েছে কিনা যাচাই বাছাইয়ের সুযোগ নাই। এটাই চাই যাতে আমাদের এই সদর হাসপাতালে করোনাটা পরীক্ষা নিরীক্ষা করা যায়। এদিকে এখনও হাসপাতালের ল্যাবে কোনো কিট আসেনি এবং পরীক্ষার বিষয়েও হয়নি সিদ্ধান্ত। আর এ নিয়ে দায়সারা জবাব দিলেন তত্ত্বাবধায়ক। আমাদের কাছে কোনো কিট এখনো আসেনি, বা আমাদের এখানকার যে তত্ত্বাবধায়ক স্যার আছে বা কর্তৃপক্ষ আছে তারা এই ধরনের কোনো দিক নির্দেশনা দেয়নি। কিটসের যে বিষয়, সারা বাংলাদেশে কিটসের অ্যাভেলেবিলিটি কম, তো কিটস সংগ্রহের চেষ্টা চলছে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা কিটস সংগ্রহ করছেন, তারা সংগ্রহ শেষে আমাদেরকে ডেলিভারি দিলে আমরা কর্মকাণ্ড শুরু করতে পারি। অপরদিকে করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য সরঞ্জামের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন জেলা সিভিল সার্জন। যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের আমরা ডিমান্ডটা দিয়েছি, ডিমান্ডটা খুব শীঘ্রই হচ্ছে, আমরা দু একদিনের মধ্যে আশা করতেছি পেয়ে যাব। দু একদিনের ভিতরে আসলে পরে আমরা কার্যক্রমটা হচ্ছে পরীক্ষা স্ক্রিনিং যে কার্যক্রম যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আমরা হচ্ছে চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 17 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতাল। দ্রুত কিট এনে করোনা পরীক্ষা শুরুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে ত্বক ফর্সা করার নামে শিশুর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে তরুণ তরুণীরা। মানুষের শরীরের জন্য ক্ষতিকর পারদযুক্ত এসব নিম্নমানের প্রসাধনী পণ্য ব্যবহারের কারণে বাড়ছে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি। সম্প্রতি এক গবেষণায় বলছে, বাজারে প্রচলিত 26 ধরনের রং ফর্সাকারী ক্রিমের প্রতিটিতেই মিলছে ক্ষতিকর পারদ, যার মধ্যে 22 ধরনের ক্রিমে পারদের উপস্থিতির মাত্রা ভয়াবহ। গায়ের রং ফর্সা করার জন্য প্রসাধনীর দোকানে দোকানে নানা ব্র্যান্ডের দেশি বিদেশি ক্রিম। এসব ক্রিমের মোড়কের গায়ে দেখা মিলল বিএসটিআই এর অনুমোদনের চিহ্ন। দোকানিরা বলছেন, ক্ষতিকর জেনেও এসব ক্রিম কিনছে মানুষ। বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো ও ফিলিপিন্সের প্রতিষ্ঠান ব্যানটক্সিক্সের যৌথ গবেষণা বলছে, নামকরা অনলাইন ও দোকান থেকে সংগ্রহ করা 26 ধরনের রং ফর্সা ক্রিমে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর পারদ। 22 ধরনের ক্রিমে এর উপস্থিতি ভয়াবহ। ক্রিমটা ব্যবহার করার পরে মুখ ধোয়ার পরে কি হচ্ছে, মার্কারিটা কিন্তু ফুড চেনে যাচ্ছে। এটা পানিতে যাওয়া মানে এটা মাছের পেটে যাওয়া, আর মাছের পেটে যাওয়া মানেই আমাদের পেটে আসা। এটাই পাবলিক হেলথ রিস্ক তো বটেই, এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রশ্ন হলো, পারদ মানবদেহের জন্য আসলে কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যবহারকারীর কিডনি নষ্ট করে দিতে পারে। ঝুঁকি আছে ক্যান্সার সহ মস্তিষ্কের নানা রোগেরও। তবে ব্যবহারকারীর চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি। যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না, এবং সেই বাচ্চাটা
সঠিকভাবে গ্রো আপ হয় না। আপনি স্কুলে যাবেন, আপনি ক্লাসে পড়াইলেন, 5 জন বুঝেই নাই কিছু। কারণটা কি? এটা আসল কারণটা হলো তার ব্রেন কাজ করছে না। এ অবস্থায় রং ফর্সাকারী এসব ক্রিমের ব্যবহার বন্ধে ব্যাপক সচেতনতা বাড়ানোর তাগিদ বিএসটিআই এর। আপনাকে জেল জরিমানা করতেছি, তারপরও এদিকে এখান থেকে আপনি বিতাড়িত হন নাই, তার মানে আপনি মানুষ না। কিন্তু একক প্রচেষ্টায় সম্ভব না, সবারই সার্বিক সহযোগিতা লাগবে। গবেষকরা বলছেন পরীক্ষা করা 26টি ক্রিমের মধ্যে 3টি আগে থেকেই নিষিদ্ধ করেছে বিএসটিআই, যা বাজারে মিলছে হরহামেশাই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি সরবরাহ। এ সপ্তাহে নিত্যপণ্যের দাম দরের বিষয়ে জানাতে খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রাজধানী বাজারে ধরন ভেদে সবজি সহ নিত্যপণ্যের সরবরাহ আর দাম কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি তালতলা কাঁচা বাজারে এবং এখানকার পরিস্থিতি যদি একটু বলি, আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি যেখানে ব্রয়লার মুরগি এবং কক মুরগি দেশীয় অর্থাৎ সব ধরনের মুরগি বিক্রি করা হয়ে থাকে। ব্রয়লার মুরগির দামে আমরা খুব একটা বেশি পার্থক্য দেখতে পারিনি, আগে যে দাম ছিল সেই দামেই বিক্রি করা হচ্ছে। তবে আমরা দেখেছি যে পাকিস্তানি যে মুরগিটা রয়েছে সেই মুরগিটার দাম কিন্তু গত 3 দিনের ব্যবধানে প্রায় 60 টাকার মতো বেড়ে গিয়েছে। এবার আসি একটু সবজির দামের দিকে। সবজির দামের মধ্যেও কিন্তু আমরা একটু বাড়তি ভাব দেখতে পেরেছি এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদের যতটুকু বলেছেন যে যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে, একটি দীর্ঘ ছুটি, তারপর সরবরাহ সংকট কিছুটা রয়ে গিয়েছিল এবং মৌসুমের একেবারেই শেষ হয়ে গেছে, তাই শীতের সবজিগুলোর দাম কিন্তু একটু বাড়তি রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি এবং তার কাছ থেকে একটু সবজির দামটা জেনে নেই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই বাজারে কোন সবজি আসলে কত দামে বিক্রি করছেন আপনারা এবং দাম কতটুকু বেড়েছে গত সপ্তাহের তুলনায়? দাম কমই আছে, সবজির দাম কম। কত করে বিক্রি করছেন? ফুলকপির দাম বেশি, ফুলকপি 120 টাকা, পেঁপে 40, লতি 80 টাকা, বেগুন লম্বা বেগুন হলো 80 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। আসলে শুনছিলেন যে প্রতিটা সবজির দাম কিছুটা নির্ধারিত দামের চেয়ে বেশি, তবে বিক্রেতারা বলছেন তুলনামূলক ক্রেতা কিন্তু কিনতে পারছেন। একেবারে যে খুব বেশি বেড়ে গিয়েছে সবজির দাম তা কিন্তু নয়। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে সবশেষ খবর। রিফাত তাসনুভা, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে ভাঙন দেখা দেয়। এখনও পানি ঢুকছে লোকালয়ে। স্থানীয়রা জানিয়েছেন রাতে উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে বাজারের একটি অংশ। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমা নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। তাহের, বন্যার পরিস্থিতির শেষ কি খবর এবং ভাঙন আটকাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই ভাঙনের ফলে মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাজারে ভাঙনের ফলে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে মানুষের বাড়িঘরে থাকা দায় হয়ে গেছে। তাদের বিশেষ করে তাদের এখানে রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার স্থানীয় জনগণ যেটা বলছে সেটা বলছে যে এই যে বাঁধটা প্রতি বছরেই এই বাঁধটা ফেনীর জন্য দুঃখ, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম 2 উপজেলা এবং ছাগলাইয়া উপজেলা সহ এই 3টা উপজেলায় প্রতি বছরেই যখন বর্ষা আসে, অবিরাম বৃষ্টি হয়, ভারতের উজানের পানি এসে এই 3-4টা উপজেলাকে প্লাবিত করে সুরক্ষা গ্রাম নষ্ট হয়ে যায়। বিশেষ করে এখানকার জনগণ তারা বলতেছে আমরা কোনো সরকারি সহায়তা এবং ত্রাণ চাই না, আমরা চাই যে বাঁধের সুস্থ মেরামত, এবং সুস্থ মেরামত হলেই তারা বন্যার প্রকোপ থেকে বাঁচতে পারবেন। তবে এখানকার জনগণ যেটা বলছেন যে বন্যার ফলে যে 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 সমস্যাটি হয়েছে পানি উন্নয়ন বোর্ড সেটাকে দায়সারা করছে, দায়সারাভাবে প্রতিবাদ তাদের বার্তা বেঁধে রাখে। এই বেঁধে রাখার কারণেই তাদের এই যে পানি যখনই বৃষ্টি হয়, উজানের পানি আসে, তখন বাঁধ ভেঙে যায়। বিশেষ করে গত বছর 24-এ যে ভয়াবহ বন্যাটি হয়েছিল, সে বন্যায়
এখানকার এই বাঁধের প্রায় 102টি স্থানে ভাঙন হয়েছিল, কিন্তু গত 1 বছর পেরিয়ে গেলেও সে বাঁধগুলা সম্পূর্ণভাবে মেরামত হয়নি এবং সে বাঁধগুলা দায়সারা বসে মেরামত হওয়ার কারণেই এখানে আবার ভাবে ভাঙন শুরু এবং এই যে ঠিকাদারকে তারা দুষছেন। তো যদি স্থায়ী মেরামত হয়, স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়, তাহলে পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া এই 3 উপজেলার হাজার হাজার মানুষ, শত শত গ্রামের মানুষ তারা বন্যার প্রকোপ থেকে, বন্যার কবল থেকে রেহাই পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো ফেনীর ফুলগাজী থেকে এই ছিল বন্যার সর্বশেষ খবর। তাহের, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।